আরে কি ব্যাপার স্যার, আজ তো অনেক দেরি হয়ে গেল, ভোর 4টে বেজে গেল। নাইট শিফট ছিল নাকি? প্রাইভেট জব এরকমই হয়, আসবার টাইমটা থাকে কিন্তু বেরোনোর কোনো টাইম থাকে না। স্যার ওই চেয়ারম্যান স্যার খুব রাগ করছিলেন। কেন? বলছিলেন যে আপনি এখনো সোসাইটির মেইনটেনেন্সটা দেননি। দিয়ে দেবো, পালিয়ে যাচ্ছে নাকি? হ্যালো সূর্য স্যার, ভালোই হয়েছে আপনি ফোন করেছেন, না হলে আমিই ফোন করতাম আপনাকে। এসিপি স্যারের সন্দেহ বেড়েই যাচ্ছে, বাকি অফিসারেরা ঠিক আছে, এখন শ্রেয়াও আমার উপরে সন্দেহ করছে। স্যার ভালো হয়েছিল তখন যে দয়া স্যার আমাকে বিশ্বাস করেছিল, না হলে আমার যে কি হতো। স্যার আমি কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা আমি নিশ্চয়ই করব। এর আগে সিআইডি টিমটাকে ভাঙবার জন্য লোকে অনেক চেষ্টা করেছে, কিন্তু অবশেষে কি হয়েছে, সবাই তো আমরা একসাথেই রয়েছি। স্যার কিছু একটা করুন। কার সাথে কথা বলছো? ডিসিপি স্যারের সাথে নাকি সূর্যর সাথে? কারোর সাথে না স্যার। ফোনটা এদিকে দাও দেখি। কারোর সাথে নয়। দেখো পঙ্কজ, আমি এটা তো জানি না যে ডিসিপি চিত্রলে স্যার তোমাদের দুজনকে এখানে কেন নিয়ে এসেছিল, কিন্তু হ্যাঁ সূর্যকে তো এখান থেকে অনেক দূরে নিয়ে গেছেন উনি, আর তুমি এখনো আমাদের সঙ্গে বিউরোতে কাজ করছো, আর আমরা এটা চাইবো না যে তুমি এমন কোনো কাজ করো যার জন্য পরে তোমাকে আফসোস করতে হয়। স্যার এমনটা একেবারেই হবে না স্যার, আপনারা অযথাই চিন্তা করছেন। পঙ্কজ, আমরা অযথা চিন্তা করছি না, আমরা ভালো করে জানি যে কেস চলাকালীন তুমি কি করো না করো। স্যার যদি আপনি ওই ল্যাপটপের ব্যাপারে কথা বলেন তাহলে তো সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল না পঙ্কজ, ওই ল্যাপটপটা তুমি ইচ্ছে করেই ফেলেছিলে যাতে প্রমাণ লোপাট করা যায়। দেখো পঙ্কজ, এখনো সময় আছে, শুধরে যাও, না হলে এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে এসিপি স্যারকে বলতে হবে। স্যার আপনারা ভুল বুঝছেন আমাকে, স্যার আমি খারাপ অফিসার নই, না আমার উদ্দেশ্য কোনো ভুল। স্যার স্যার আপনারা যদি আমার জায়গায় থাকতেন আপনারা রিয়েলাইজ করতে পারতেন যে আমার অসুবিধাটা কি। স্যার আপনাদের আমি কথা দিচ্ছি, আমি সিআইডির উপরে কোনোভাবে কোনো রকম ক্ষতি হতে দেব না। হ্যালো, কি আগুনে পোড়া লাশ? কোথায়? একেবারে পুরো শরীরটাই আগুনে পুড়ে গেছে, শুধু হাড়টাই পড়ে রয়েছে। স্যার পেলভিসের সাইজ দেখে মনে হচ্ছে লাশটা কোনো মেয়ের। কোনো মেয়ের? এ কে, কিছু বলতে পারবে? চেনো তুমি? স্যার এটা নিশ্চয়ই দীপ্তির লাশ। দীপ্তি? কে দীপ্তি? স্যার এই বিল্ডিংয়েই থাকেন। তুমি কি করে জানলে এটা দীপ্তি? স্যার আমি পুরো বিল্ডিংটা চেক করেছি, বাকি সবাই এখানেই আছে, শুধু দীপ্তি আর ওর হাজবেন্ড এখানে নেই। দীপ্তি আর ওনার স্বামী গিরিশ নিখোঁজ? তোমার কি মনে হয় কি হয়েছে, কিভাবে হয়েছে, কিছু বলতে পারবে? স্যার আসল বিষয় হলো স্বামী হিসেবে গিরিশ ভালো না, ভীষণ মদ খেত, আর মাঝে মধ্যে মদের নেশায় দীপ্তিকে মারধর করত। স্যার আমরা প্রায়শই ওদের দুজনকে ঝগড়া করতে দেখেছি। এটা তোর আগে ভাবা উচিত ছিল। গিরিশ আমায় ক্ষমা করে দাও, আমি নেক্সট টাইম ভালো করে ডাল রান্না করব, আমি ঠিকমতো নুন দেবো, আমায় ক্ষমা করে দাও গিরিশ। রান্না করতে যখন পারো না তাহলে বিয়ে করলে কেন? আমাদের ওকে সাহায্য করা উচিত, সিআইডি কে ফোন করি। আরে একবার সাহায্য করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। দেখেছো, খুব কষ্ট হয় ওনার জন্য, একটা জানোয়ারকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে গেল। তুমি বলতে চাইছো যে
এই দীপ্তিকে ওর স্বামী গিরিশ মেরেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, গিরিশ যদি মেরেই থাকে তাহলে ও অন্তত চিৎকারটা তো করবে, কেউ তো নিশ্চয়ই শুনে থাকবে। না স্যার, আমাদের মধ্যে কেউই ওর চিৎকার চেঁচামেচি কিছু শুনতে পায়নি। যদি আপনারা ওদের ঝগড়ার ব্যাপারটা আমাদেরকে আগেই জানাতেন, হয়তো একটা নিরীহ প্রাণকে বাঁচানো যেত। কোন ফ্লোরে থাকতো এই দীপ্তি? স্যার ইনি 8th ফ্লোরে থাকতেন। এই বাচ্চাটা দীপ্তির? হ্যাঁ স্যার, এই বাচ্চাটা দীপ্তিরই। 2 বছর বয়সেই বেচারা অনাথ হয়ে গেছে। কি দোষ ছিল বলুন তো বাচ্চাটার, যে ওর মাকে কেড়ে নেওয়া হলো? বাচ্চাটাকে কোনো ভালো বাড়িতে দত্তক দেওয়ার ব্যবস্থা করতে হবে। কয়েকটা দিনের জন্য আপনি কি বাচ্চাটাকে রাখতে পারবেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। যান। আচ্ছা, আপনি যখন ঘরে ঢুকলেন, ঘরের দরজাটা কি খোলা ছিল? না স্যার, বন্ধ ছিল। আমরা অনেকবার বেল বাজিয়েছি, কিন্তু কেউ দরজা খোলেনি। তারপর দরজাটা ভাঙতে হয়েছে। আচ্ছা, দরজাটা ভেঙে যখন ঘরে ঢুকলেন তখন দীপ্তির স্বামী গিরিশ এখানে ছিল না, তাই না? না স্যার। ঠিক আছে, যদি আমাদের দরকার পড়ে আপনাকে আবার ডেকে নেব, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। রজত আর শ্রেয়া, এই ঘরটার চারদিকে ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, যে দীপ্তিকে কি এখানেই পোড়ানো হয়েছিল নাকি অন্য কোথাও। স্যার, স্যার, হ্যাঁ রজত, এই দুটো মোবাইল ফোন এখানে পেলাম। মনে হচ্ছে একটা ফোন দীপ্তির আর একটা ফোন গিরিশের। জেনে শুনেই গিরিশ এই দুটো রেখেছে যাতে আমরা ওর পিছু না নিই। স্যার, আর স্যার এই জায়গাটা দেখুন, হয়তো দীপ্তিকে এখানেই পোড়ানো হয়েছে। মনে তো হচ্ছে সেটাই। আর তারপরে এখান থেকে ফেলেও দিয়েছে। স্যার, স্যার এই কেরোসিনের জারটা পেলাম। দীপ্তিকে হয়তো কেরোসিন দিয়েই পোড়ানো হয়েছে। যদি মেনেও নেই দীপ্তিকে এখানে কেরোসিন ঢেলে পোড়ানো হয়েছিল, তাহলে এখানে তো পর্দাও রয়েছে। পর্দাতে তো কোনো পোড়ার দাগ নেই। নিজেকে বাঁচানোর জন্য দীপ্তি নিশ্চয়ই দৌড়ঝাঁপ করেছে। দেওয়ালে ধাক্কা লেগেছে, ফার্নিচারে ধাক্কা লেগেছে, জোরে চিৎকার করেছে, তারপরে বাথরুমে বা কিচেনে গেছে জলের জন্য। কিন্তু এখানে তো এরকম কোনো চিহ্ন নেই। আবার প্রতিবেশীরাও বলছে যে ওরা কোনো চিৎকারই শোনেনি। বুঝে উঠতে পারছি না যে এখানে কি হয়েছিল। স্যার, হতে পারে দীপ্তি আগে থেকেই অজ্ঞান ছিল। ইয়েস স্যার, না হলে আগেই মরে গেছিল। আর গিরিশ শুধু লাশটাকে পুড়িয়ে ফেলে দিয়েছিল, যাতে মানুষের মনে হয় যে দীপ্তির সাথে যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। বুঝে উঠতে পারছি না কি কি হয়েছে এখানে। এটা কি? ফ্লাওয়ার ভাস? এ তো রক্ত দেখছি। ফ্লাওয়ার ভাসে রক্ত? এই ফ্লাওয়ার ভাস দিয়ে দীপ্তিকে মারেনি তো? শ্রেয়া, একটা কাজ করো, এই ঘরে দেখো কোনো লেডিস হেয়ার ব্রাশ আছে কিনা। হয়তো ওটা দীপ্তির হেয়ার ব্রাশ। ওর থেকে যদি একটা দীপ্তির মাথার চুল পাই না, তাহলে ওটার সঙ্গে ম্যাচ করে দেখবো যে ডিএনএ ম্যাচ করছে কিনা। স্যার, হ্যাঁ সারিকা, এক্সামিনেশন হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি লাশটাকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাচ্ছি। চলো। বলো নিখিল, কি জানতে পারলে?
স্যার এনার বক্তব্য কাল রাত 8টার সময় শেষবারের মতো গিরিশকে বিল্ডিংয়ে আসতে দেখেছিলেন। বেরিয়েছে কিনা দেখোনি? আগে না, আমি বাইরে যেতে দেখিনি স্যার। কাল রাতে 8টার সময় আসতে দেখেছো, কিন্তু বাইরে যেতে দেখোনি। তাহলে গিরিশ এই বিল্ডিং এই আছে, বাড়িতে, কিন্তু কোনো জায়গায় তো নেই। স্যার হয়তো আগুনের জন্য হইচই পড়েছিল না, সেই সময় পালিয়ে গেছে। তা হতে পারে। বেশ জমিয়ে প্ল্যান করেছে এই গিরিশ। আপনাদের কোনো আইডিয়া আছে যে গিরিশ কোথায় যেতে পারে? কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন? স্যার কোনো বন্ধু বা আত্মীয়কে তো জানি না, কিন্তু মাঝে মধ্যেই আমি ওকে F24 বারে যেতে দেখেছি মদ খেতে। F24 বার? রজত, ওই F24 বারে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই ফটোটা ভালো করে দেখুন। এই লোকটা এসেছিল এখানে মদ খেতে? হ্যাঁ, এখানে প্রায়ই আসে, কিন্তু আজ আসেনি। আজকে আসেনি? ও কি এখানে একাই আসতো নাকি ওর সঙ্গে কেউ আসতো? না, আর একটা লোকের সাথে আসতো। আর ও আজকে আসেনি? ও আগে থেকে এসেছে, 1 নম্বর টেবিলে বসে আছে, গ্রে টি শার্ট। থ্যাংক ইউ। কি ব্যাপার, আজকে একা একা? তোমার এই বন্ধু আজকে আসেনি? গিরিশ? আপনারা গিরিশকে কি করে চেনেন? আমরা গিরিশের আত্মীয়, ওর শ্বশুর বাড়ি থেকে এসেছি। আচ্ছা, শ্বশুর বাড়ির লোক, মানে দীপ্তির আত্মীয়রা? না, সিআইডি থেকে। সিআইডি? স্যার সব ঠিক আছে তো? বসো বসো। কিছুই তো ঠিক নেই। গিরিশ কোথায়? স্যার আমি জানি না, নিজের বাড়িতেই থাকবে। যদি বাড়িতে থাকতো তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম। স্যার আমি সত্যিই জানি না, যে এমনকি গতকাল রাতেও আমার ফোনও ধরেনি। আচ্ছা, গিরিশ আর তার স্ত্রী দীপ্তির মধ্যে সম্পর্ক কেমন? স্যার খুব ঝগড়া হয় ওদের মধ্যে। আমি তো এটা বুঝতে পারি না যে আসলে ওরা কি দেখে একে অন্যকে বিয়ে করেছিল। স্যার আমার খুব ভালো মনে আছে, একটা দিনও এরকম কাটেনি যে যেখানে ওরা দুজন আনন্দের সাথে কাটিয়েছে। গিরিশ দীপ্তিকে খুন করেছে। কি? গিরিশকে কোনো সাহায্য তোমাকেও অপরাধী বানাবে। যদিও তোমাকে কন্ট্যাক্ট করে, তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর হ্যাঁ, মদ খাওয়া ছেড়ে দাও, এতে সমস্যার সমাধান হয় না। সারিকা, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার, ব্যাস এক্ষুনি জানা যাবে। হ্যাঁ, ডিএনএ ম্যাচ হয়েছে। আরে ভাই, সময় লাগে এতে, এত তাড়াতাড়ি হয় না। দেখো, কেঁদো না তো শাহরুখের, রিপোর্টটা আমার তাড়াতাড়ি চাই। আরে ভাই, তুমি ঘোড়ায় জিন দিয়ে এসেছো নাকি? আরে ডক্টর সালুকে আগে তো জানতে হবে এই লাশটা দীপ্তির কিনা, তবে না আমরা এগোতে পারবো এই কেসটায়। আরে এগোবে, নিশ্চয়ই তোমরা এগোবে। আরে ও ম্যাচ তো করছে। আমরা কি ফিরে যাব? আরে ফিরে যাবে কেন ভাই? আমি তো বলছি সারিকা ওটা করছে এক্ষুনি। এই কথাটা তো আগেও বলতে পারতেন না ভালোভাবে। তো একে কে বোঝাবে? স্যার ওই দেখো, এসো। ডিএনএ ম্যাচ হয়ে গেছে স্যার। এই হেয়ার ব্রাশে লেগে থাকা চুল আর ফুলদানিতে লেগে থাকা রক্ত একজনেরই, আর এটা বডির সঙ্গেও ম্যাচ করে গেছে। এই লাশটা দীপ্তিরই। এই দুটো জিনিসই আমরা দীপ্তির বাড়ি থেকে পেয়েছি। তার মানে হলো, যাকে এই ফুলদানি দিয়ে মেরে পোড়ানো হয়েছে, আর তারপরে যার লাশটাকে 8 তলা থেকে নিচে ফেলা হয়েছে, সেই লাশটা তো দীপ্তিরই হওয়ার কথা। দীপ্তিরই কি?
কি পেয়েছো? স্যার ঘরে এখানে ছাড়া আর অন্য কোথাও কেরোসিনের ট্রেস পাওয়া যায়নি। এটা ছাড়া ঘরে কোথাও কেরোসিনের ট্রেসেস পাওয়া যায়নি। তার মানে হলো দীপ্তিকে এখানেই পোড়ানো হয়েছিল আর এখান থেকেই ওকে ফেলা হয়েছে। এই শহরে একটা তো জায়গা থাকবে যেখানে সিআইডি পৌঁছতে পারবে না। হ্যাঁ, এই জায়গাটা ঠিক আছে। কিছুদিনের জন্য এখানে থেকে যাই। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। এই কঠিন সময়ে তুমি আমার পাশে থাকবে। ফোনটা তুলছে না কেন? হ্যালো বিশেষ, আমি গিরিশ। আমি বিরাট বড় প্রবলেমে ফেসে গেছি। ওটা আমি ফোনে বলতে পারবো না। তুই এসে আমার সঙ্গে দেখা কর। আর হ্যাঁ, হ্যালো, এখানে আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসিস। এই 5-10 হাজার মতো। লেখ লেখ, অ্যাড্রেস লেখ। স্যার, এই সেই জায়গা যেখানে গিরিশ আমাকে ফোন করে ডেকেছিল। বাড়ির নাম্বার কত বলেছিল? বাড়ি নম্বর 17। 17 নাম্বার বাড়ি? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ও যখন আমাকে ফোন করেছিল তখন ও বেশ ভয় পেয়ে এবং আতঙ্কিত ছিল, কিন্তু এটা আমাকে বলেনি যে ব্যাপারটা কি হয়েছে। খুন করার পর অপরাধীরা ভয় পেয়েই থাকে, তাহলে এত ধনী ব্যক্তি এই বস্তিতে এসে লুকোবে কেন? হ্যাঁ স্যার, হতে পারে। দাদা, এই 17 নম্বর বাড়িটা কোথায়? ওই সামনে। সামনে? থ্যাংক ইউ। স্যার, এই সেই বাড়ি। দরজায় টোকা দাও। কে কে ওখানে? গিরিশ, আমি বিশেষ। ওকে দরজা খুলতে বলো। দরজা খোল গিরিশ। তোর সাথে কেউ আছে? ভাই, কেউ নেই আমার সাথে, আমি একা। মিথ্যে বলিস না। আমি সত্যি বলছি, তুই বিশ্বাস করছিস না কেন? গিরিশ, কে তোর সাথে আছে তাড়াতাড়ি বল। তুমি পেছনে সরো, এখানেই দাঁড়াও। নিখিল, দরজাটা ভেঙে দাও। সিআইডি। দাঁড়াও গিরিশ। আমার কাছে আসবে না, আমি জেলে যেতে চাই না। গিরিশ দাঁড়াও। ওখানেই দাঁড়াও, আমি কিন্তু জেলে যাব না। গিরিশ, আর পেছনে যেও না। গিরিশ দাঁড়াও। গিরিশ, পেছনে যেও না, পড়ে যাবে। He's dead. স্যার, এই হাতটা পুড়ে গেছে।
হয়তো দীপ্তিকে পোড়ানোর সময় ওর হাতটা পুড়ে গেছে। স্যার এই কেসটা তো শেষ, দীপ্তি মারা গেছে আর খুনিও। স্যার, গিরিশ তো মরে গেছে, এই কেসটাকে বন্ধ করে দেওয়া যাক। এখন আর প্রমাণ খুঁজে লাভটা কি? না পঙ্কজ, মানছি যে খুনি মারা গেছে, কিন্তু যতক্ষণ না প্রমাণ হয় যে দীপ্তিকে খুন এই গিরিশই করেছে ততক্ষণ তো আমরা নিশ্চিন্ত হতে পারবো না। আমাদের প্রথমে এটা জানতে হবে যে গিরিশ এই বাড়িতে লুকিয়ে কেন বসেছিল, আর এই বাড়িটাই বা কার। প্রত্যেকটা কোণা তল্লাশি করে দেখো, কুইক। আহা, স্যার, হ্যাঁ পুরবী। স্যার দেখুন, একটা মেয়ের ছবি, মনে হয় বাড়িটা এরই। প্রতিবেশীদের জিজ্ঞাসা করতে হবে, দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। স্যার এরা দুজন প্রতিবেশী স্যার। এই ছবিটাকে দেখুন, আপনারা এই মেয়েটাকে চেনেন? এ তো মীনাক্ষী, এখানেই থাকে। এখানে কি একাই থাকে নাকি ফ্যামিলির সাথে থাকে? এই মেয়েটার আত্মীয় পরিজন কেউ নেই, একাই থাকে। আপনি একে চেনেন? এ কে স্যার? গিরিশ নামের। এখানে এর সাথে দেখা করতে আসতো না? স্যার আমরা তো কোনোদিন দেখিনি। আচ্ছা, এই মীনাক্ষী এখন কোথায় সেটা বলতে পারবেন? ও তো কাল রাতেই চলে গেছে। চলে গেছে? কোথায়? কিছু বলেনি আমাদের। থ্যাংক ইউ, আপনারা যেতে পারেন। নমস্কার। মীনাক্ষী এখান থেকে জিনিস নিয়ে চলে গেছে, তাহলে এমনটা নয় তো যে এই খুনে গিরিশের সঙ্গে মীনাক্ষীও জড়িত আছে? এই ফটোটা নিয়ে চলো, আর দীপ্তির কাজের মেয়ে গোপী, ওকে বিউরোতে ডাকো। দেখা যাক ও কি জানে এই মীনাক্ষীর ব্যাপারে। আচ্ছা, তাহলে তুমি দীপ্তি আর গিরিশের বাড়িতে কাজ করো? হ্যাঁ সাহেব, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজই তো আমিই করতাম। দীপ্তি আর গিরিশ, ওদের সম্পর্ক কেমন ছিল? খুব ঝগড়া হতো সাহেব। এত ঝগড়া তো আমি আর আমার স্বামীও করি না, যত ঝগড়া সাহেব আর মেম সাহেব করতো। কি ব্যাপার নিয়ে ওদের ঝগড়া হতো? ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। সাহেব তো বাহানা খুঁজতো দীপ্তি ম্যাডামকে মারা আর বকার জন্য। আচ্ছা, যেদিন দীপ্তি খুন হয়েছিল সেদিন তুমি কটার সময় কাজে এসেছিলে? সাহেব আমি তো সকাল 11টা নাগাদ এসেছিলাম, আর দুপুর 3টে নাগাদ সব কাজ সেরে চলেও গিয়েছিলাম। স্যার। হ্যাঁ স্যার, এই মীনাক্ষীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, না নিজের বাড়ি ফিরে এসছে না অফিসে গেছে। মীনাক্ষী নিখোঁজ? দয়া, হতে পারে মীনাক্ষী এর মধ্যে জড়িত গিরিশের সঙ্গে দীপ্তির খুন করার ব্যাপারে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। এই হলো ওদের দুজনের ফোন রেকর্ডস। গত 1 মাসের মধ্যে ওরা একে অপরকে প্রায় 40 থেকে 50 বার ফোনে কথা বলেছে। ও কি? মাসের মধ্যে 40 থেকে 50 বার ফোন? এত ফোন তো আমি আমার নিজের ওয়াইফকেও করি না। স্যার, স্যার আমার মনে হয় যে এই গিরিশ আর মীনাক্ষীর মধ্যে ভালোবাসা চলছিল, আর সেই জন্যই দীপ্তিকে মার্ডার করেছে। হতে পারে। একে মীনাক্ষীর ফটোটা দেখাও। দেখো, মন দিয়ে দেখো এই ফটোটা, আর ভেবে চিনতে বলো। বলো এই মহিলাকে তুমি আগে কখনো দেখেছো কিনা? হতে পারে এই মহিলা গিরিশের সঙ্গে দেখা করতে এসেছিল, বা দীপ্তির সঙ্গে ওর বাড়িতে। না সাহেব, একে আমি আগে কখনো দেখিনি। কোনোদিন দেখোনি? এর নাম মীনাক্ষী। মীনাক্ষী হতে পারে এর নাম হয়তো আগে কখনো শুনেছো, কখনো স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে, বা ও যখন কথা বলতো তখন। মনে করো, শুনেছিলে? না সাহেব। শোনোনি? স্যার, হয়তো গিরিশ মীনাক্ষীকে তখনই বাড়িতে ডেকে পাঠাতো যখন অন্য কেউ থাকতো না ওখানে। হতে পারে। দয়া,
ওই বিল্ডিং এর ওয়াচম্যানের কাছে খবর নিতে হবে, আর প্রতিবেশীদেরও জিজ্ঞেস করতে হবে, হয়তো কেউ দেখে থাকবে, তাই না? এই মেয়েটার নাম মীনাক্ষী। আপনারা কেউ ওকে দীপ্তি বা গিরিশের বাড়িতে যেতে দেখেছেন? হ্যাঁ, এ তো প্রায়ই আসতো দীপ্তির বাড়ি। সপ্তাহে 2-3 বার তো আসতোই ও। আচ্ছা, যেদিন দীপ্তির খুন হয়েছিল সেদিনও কি এসেছিল? হ্যাঁ স্যার, এসেছিল, আমার খুব ভালো মনে আছে। আচ্ছা, কটার সময় এসেছিল এখানে? এই মোটামুটি ঘটনার 2-3 ঘন্টা আগে। কখন বেরিয়েছে? না স্যার, বাইরে যেতে তো আমি দেখিনি ওনাকে। স্যার, তার মানে দীপ্তির খুনের পেছনে নিশ্চয়ই মীনাক্ষীর হাত আছে। হ্যাঁ স্যার, ও আর গিরিশ মিলে প্রথমে দীপ্তিকে মেরেছে, তারপর যখন হট্টগোল শুরু হয়ে যায় তখন দুজনে মিলে পালিয়ে যায়। হতে পারে এই গিরিশ আর মীনাক্ষীর মধ্যে কোনো প্রেম টেমের ব্যাপার আছে, তাই ওরা দীপ্তিকে মেরেছে। তাই এই মীনাক্ষীর ব্যাপারে সবকিছু জানতে হবে। যা কিছু হয়ে যাক, ও সিআইডির হাত থেকে যেন না বাঁচে। স্যার, মীনাক্ষীর ক্রেডিট কার্ডের ডিটেল পাওয়া গেছে। প্রতি মাসে কম করে 40 থেকে 50 হাজার টাকা হাত খরচ করতে মেয়েটা। 40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে খরচ? দাদা, কিন্তু ওর স্যালারি তো 15,000। স্যার, হয়তো ওর এই সমস্ত খরচা গিরিশই দিত। এত বড় বিজনেস, ওর টাকার তো অভাব নিশ্চয়ই ছিল না। গ্রাইন্ড ক্যাফে, গ্রাইন্ড ক্যাফে, গ্রাইন্ড ক্যাফে, গ্রাইন্ড ক্যাফে। দয়া, মনে হয় সব থেকে বেশি ওরা দেখা করত এই গ্রাইন্ড ক্যাফেতে, আর ওখানেই মীনাক্ষী গিরিশের সঙ্গেই দেখা করতে যেত। হ্যাঁ স্যার, যেদিন দীপ্তি মারা গিয়েছিল 13 তারিখে, সেদিনে ও এখানেই গিয়েছিল। ওই দিনও ও গ্রাইন্ড ক্যাফেতেই গিয়েছিল। তাহলে দয়া, মীনাক্ষীর কাছে পৌঁছতে সেই রেসিপি ওই গ্রাইন্ড ক্যাফেতেই পাওয়া যাবে। গ্রাইন্ড ক্যাফে। স্যার, আমি না শুনেছি রেস্টুরেন্টের স্যান্ডউইচগুলো খুব টেস্টি। আপনি কি বলেন 2 প্লেট আনিয়ে নি? জিজ্ঞাসাবাদও হয়ে যাবে, পাশাপাশি জল খাবারও হয়ে যাবে। সব সময় তোমার খিদে পায়, আগে কাজ করো। সিআইডি। সিআইডি? আমাদের কিছু জানার আছে। কিন্তু আমাদের রেস্টুরেন্ট তো খুব ভালো। গত মাসে ফুড ইন্সপেক্টরও আমাদের A+ সার্টিফিকেট দিয়েছে। না 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 না, তার কোনো দরকার নেই। আপনি শুধু এই ছবিটা দেখুন। মীনাক্ষী নাম ওর, ওকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, ইনি তো আমাদের রেগুলার কাস্টমার, মাঝে মাঝে কফি খেতে আসেন। ইনি কি একাই আসতেন এখানে, নাকি এর সাথে অন্য কেউ আসতো? ও একটা বন্ধুর সাথে আসতো। দুজনকে দেখে এমন মনে হতো যেন দুজন দুজনকে খুব ভালোবাসে। আচ্ছা, ওর প্রেমিক এ নয় তো? হ্যাঁ স্যার, ইনিই তো সেই ব্যক্তি। আপনারা সিআইডির লোকেরাও দারুণ, কত কিছু জানেন। শেষবার কবে দেখেছিলেন এদেরকে? এই 2-4 দিন আগে। আচ্ছা, এরা কি কথা বলছিলেন কিছু জানেন, কিছু শুনেছেন আপনি? আমি কেন স্যার, গোটা রেস্টুরেন্টই শুনেছে। দুজনে এই প্রথম ঝগড়া করলো আর চিৎকার করে পরস্পরকে দোষ দিচ্ছিল। ব্যাস, অনেক হয়েছে। আমার ধৈর্যের আর পরীক্ষা নিও না, এর পরিণতি কিন্তু ঠিক হবে না। আমাকে হুমকি দিচ্ছ? এটা তুমি আমার হুমকি ভাবো, বা অনুরোধ, বা আমার ওয়ার্নিং? কিন্তু আমি যেটা চাই সেটা যদি আমি না পাই, তাহলে তুমি দেখে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ। মীনাক্ষী গিরিশকে দিয়ে এমন কোন কাজ করাতে চাইছিল? স্যার, এই কেসটার সাথে মীনাক্ষীর কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। এই জন্যই দুজনের মৃত্যুর পর সে কোনো গোপন ডেরায় গিয়ে আস্তানা নিয়েছে। খোঁজ করতে হবে ফ্রেডি, যে বাসাটা ও কোন গাছের উপর বানিয়েছে। কি হয়েছে স্যার? আপনাকে একটু চিন্তিত দেখছি। না ফ্রেডি, আমি শুধু এই কেসটার ব্যাপারে ভাবছি। না না স্যার, আরো কিছু হবে। বলুন না, আমি কাউকে কিছু বলবো না, প্রমিস। না না না, কিছুই না ফ্রেডি। কিছু তো আছে স্যার, প্লিজ বলুন।
রেডি? তোমার সালোনিকে মনে আছে? সালোনি, সালোনি, হ্যাঁ, চোখ খোলো সালোনি, সালোনি চোখ খোলো সালোনি। স্যারে, সালোনি? হ্যাঁ, ওর নাম সালোনি। ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আরে, প্রশান্ত সালোনি ওর স্বামী। হ্যাঁ, আজ তাও 1.5 বছর হয়ে গেছে ও আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আজ ওর স্মৃতিগুলো আমার পিছু ছাড়তে চায় না। ওর ওই নিষ্পাপ চোখ দুটো আমাকে ঘুমোতে দেয় না। কিন্তু আমি কি দুর্ভাগ্যবান, ওর কাছে তো আমার স্মৃতিটুকুও নেই। ও তো এটাও জানে না যে ওর জীবনে শচীন নামের কোনো ব্যক্তি কখনো ছিল। আমারই বোধহয় কপালটা খারাপ। ফেলে আসা দিনগুলোর স্মৃতি আঁকড়ে নিজেকে আর কত কষ্ট দেবেন? সামনের দিনগুলোর দিকে চোখ মেলে দেখুন স্যার, দেখতে পাবেন জীবন কিভাবে দুহাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। ফ্রেডি, তোমার সাথে কথা বলে মনটা হালকা হয়ে গেল। ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। আসুন স্যার, ইনি হলেন বিশেষ। ইনি বলছেন যে ইনি জানেন না মীনাক্ষী কোথায়। দেখো বিশেষ, মীনাক্ষীর ফোন বারবার বন্ধ পাচ্ছি, আর ওর কাছে পৌঁছানো খুব দরকার। তাই মীনাক্ষী কোথায় আছে পরিষ্কার করে বলো, আর না হলে খুব খারাপ হবে। স্যার, আমি আপনার এই অফিসারকে 50 বার বলেছি স্যার, আমি জানি না মীনাক্ষী কোথায়। কেন তুমি জানো না? কেন তুমি জানো না? গিরিশের সব থেকে কাছের বন্ধু তুমি ছিলে, আর তাছাড়া ওর বিজনেস পার্টনারও তুমি। তাহলে তুমি কেন জানো না? হ্যাঁ, গিরিশ ছাড়া মীনাক্ষীর যদি কিছু দরকার পড়তো ও তো আগে তোমাকেই কন্ট্যাক্ট করতো, তাই না? কে? মীনাক্ষী আমাকে কখনো কন্ট্যাক্ট করেনি স্যার, আর ও যদি আমায় কন্ট্যাক্ট করে আমি নিজেই আপনাকে বলে দেবো স্যার। স্যার, আমি আপনাকে মীনাক্ষীর বাড়ি অবধি নিয়ে গেছিলাম স্যার, আর আমি আপনাদেরকে গিরিশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম স্যার। কিন্তু আমি এটা জানতাম না স্যার, এটা করলে ওর মৃত্যু হয়ে যাবে স্যার। দেখুন, গিরিশের মৃত্যুটা একটা দুর্ঘটনা, আর সেটা ওর নিজের দোষই হয়েছে, নিচে পড়ে যাওয়ার জন্যে। আর এই দোষটা আপনি আমাদের উপর দিতে আসবেন না। দেখুন, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? তাছাড়া এই কেসের শুরু থেকেই তো আমি আপনাদের হেল্প করছি স্যার, আর আপনারা আমাকেই সন্দেহ করছেন স্যার। সেটা তো মীনাক্ষীর অফিসে গেলেই জানতে পারবো বিশেষ বাবু, যে তোমার কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে। কি মীনাক্ষী খুন করেছে? আগে হ্যাঁ, আর ও এখন ফেরার। না স্যার, এটা হতে পারে না। মীনাক্ষী কাউকে খুন করতে পারে না স্যার। কেন? তুমি এত জোর দিয়ে এই কথাটা কি করে বলছো? মীনাক্ষী খুবই ভালো একটা মেয়ে স্যার, আপনি চাইলে এখানে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। যেভাবে তুমি মীনাক্ষীর হয়ে কথা বলে চলেছো, একটা কথা বলো তো, কোনো চক্কর টক্কর নেই তো মীনাক্ষীর সাথে তোমার? হ্যাঁ স্যার, এটা সত্যি যে আমি মীনাক্ষীকে ভালোবাসি, আর এটাও সত্যি যে মীনাক্ষী অন্য কাউকে ভালোবাসে। নাম কি তোমার? অরবিন্দ। মিস্টার অরবিন্দ, তাহলে তো তুমি এটাও জানো যে মীনাক্ষী কার সাথে প্রেম করে? হ্যাঁ, সে একজন বিবাহিত, আর ওনার নাম গিরিশ। আমি মীনাক্ষীকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কথা সিরিয়াসলি নেয়নি। তুমি কি জানো গিরিশের স্ত্রীর নাম কি? না স্যার। দীপ্তি, ওই যার খুন হয়েছে। এটা ওর ফটো। কখনো দেখেছো ওকে মীনাক্ষীর সঙ্গে? হ্যাঁ, উনি কিছুদিন আগে এসেছিলেন মঙ্গলবারে মীনাক্ষীর সঙ্গে দেখা করতে। কি কি কথা হয়েছিল ওদের মধ্যে কিছু জানো তুমি? আমি তো ওদের কথা শুনতে পারিনি, কিন্তু হ্যাঁ, মীনাক্ষী ওনাকে একটা এনভেলপ দিয়েছিল হলুদ রঙের। খাম? কি ছিল ওই খামের মধ্যে? স্যার, সেটা তো আমি জানি না, কিন্তু ওই এনভেলপটা অনেক বড় ছিল। তারপর? তারপরে হ্যাঁ, তারপর দীপ্তি বলল যে ও বৈশালীনগরে যাচ্ছে। ও সেখান থেকে একটা অটো ধরে চলে যায়। আচ্ছা, যখন ওরা কথা বলছিল তো ওদের আচরণ কেমন ছিল? আই মিন, ঝগড়া হচ্ছিল, রাগারাগি হচ্ছিল, মানে? না 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 স্যার, ওরা তো বন্ধুর মতোই কথা বলছিল। ইনফ্যাক্ট মীনাক্ষী তো যাওয়ার সময় ওকে হাগও করেছিল।
আর বলেছিল পরে দেখা হবে। আচ্ছা, তাহলে দুজন বন্ধু। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি মনে হয় স্যার, ওই খামের মধ্যে কি থাকতে পারে যেটা মীনাক্ষী দীপ্তিকে দিয়েছিল? এমন কোনো জিনিস যার জন্য এত বড় গন্ডগোল ঘটেছে, কিন্তু এরকম কোনো হলুদ খাম দীপ্তির বাড়িতে পাওয়া যায়নি, তাই না? স্যার, এই দীপ্তির আবার দুটো বাড়ি নেই তো? অরবিন্দ বলল না দীপ্তি বৈশালীনগরের দিকে গিয়েছিল, যেখানে ওর বাড়ি হলো শ্যামনগরে, একদম উল্টো দিকে। অফিসের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখানে জিজ্ঞাসা করি মঙ্গলবার দিনে দীপ্তি এক্স্যাক্টলি কোথায় গিয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ওই যে সামনে স্ট্যান্ডটা দেখছো, দীপ্তি এখান থেকে অটো নিয়েছিল। একটা কাজ করো, তুমি ওই দিকটা জিজ্ঞাসা করো, আমি এদিকটা দেখছি। শোনো, এই মেয়েটি মঙ্গলবার দিন তোমার অটোতে উঠেছিল? শোনো ভাই, এই মেয়েটিকে চেনো? না। এই যে শোনো, মঙ্গলবার দিন এই মেয়েটি তোমার অটোতে বসেছিল? হ্যাঁ স্যার, বসেছিল স্যার। খুব ঝগড়াটে মেয়ে স্যার। আচ্ছা, কার সাথে ঝগড়া করছিল? স্যার কি আর বলবো, আমার সঙ্গেই ঝগড়া করছিল। বলছিল যে আমার মিটার নাকি বাড়ানো আছে। বললাম কি বলছেন ম্যাডাম, আজই তো নতুন মিটার লাগালাম, বেশি দেখায় কি করে? ওকে কোথায় নামালে? পাপ্পু ঘোড়া বস্তিতে। পাপ্পু ঘোড়া বস্তি? তো দীপ্তি রিক্সাতে করে এইখানে আসতো, এই বস্তিতে? কিন্তু স্যার, দীপ্তির এখানে কি কাজ থাকতে পারে? কিছু তো গন্ডগোল আছে। এখানে আসার কারণ জানতে গেলে জিজ্ঞাসাবাদ করতে হবে। সবাই কাজে লেগে পড়ো। স্যার, এই মেয়েটাকে এখানে আশেপাশে দেখেছেন? না, দেখিনি। এখানে কারোর সঙ্গে দেখা করতে দীপ্তির কাজের মেয়ে গোপী এখানে কি করছে? হ্যালো নিখিল, তোমরা সবাই পেছনের গলিটায় চলে এসো, কুইক। স্যার, মনে হয় গোপীও এই জলেই থাকে, এই জন্য দীপ্তি হয়তো ওর সঙ্গে দেখা করতে এসেছিল। বড় অদ্ভুত ব্যাপার। আমি এমনটা খুব কম শুনেছি যে নিজের বাড়ির কাজের মেয়ের সঙ্গে দেখা করতে কোনো মালকিন তার বাড়িতে যায়। স্যার, হতে পারে দীপ্তির খুনে মীনাক্ষীর সঙ্গে গুপিরও হাত থাকতে পারে। এক্ষুনি জানতে পারা যাবে। কে? দরজা খোলো। আপনারা এখানে? মনে হচ্ছে আমাদেরকে দেখে তুমি খুব খুশি হওনি। না না, সেরকম ব্যাপার না। তাহলে ব্যাপারটা কি? ভেতরে আসুন না, আপনাদের জন্য চা না করছি। না, কষ্ট করতে হবে না। চা আমরাই তোমায় খাওয়াবো, জেলে বসিয়ে। জেলে? আগে হ্যাঁ, দীপ্তিকে খুন করেছেন, জেলে তো যেতেই হবে। এ আপনি কি বলছেন? আমি এটা কেন করব? আমি ম্যাডামকে খুন করব কেন? মীনাক্ষীর কথায় দেখো, সত্যি কথা বলো, দীপ্তি এখানে আসতো না তোমার সাথে দেখা করতে? হ্যাঁ, মরার আগেও তো এসেছিল এখানে ও। হ্যাঁ সাহেব, এসেছিল। ও একটা জিনিস রাখতে চেয়েছিল আমার কাছে। কিরকম জিনিস?
এক মিনিট। এই নিন। স্যার, এটা তো সেই হলুদ খাম যেটার ব্যাপারে আমরা মীনাক্ষীর অফিস থেকে জানতে পেরেছিলাম। হ্যাঁ, হয়তো এই জন্যই এটা দীপ্তির বাড়িতে পাইনি আমরা। এতগুলো টাকা? কম করে অন্তত 40-50 হাজার তো হবে। সাহেব, আমি জানতাম না এর মধ্যে টাকা আছে। আমাকে তো দীপ্তি ম্যাডাম খাম দিয়েছিল, বলেছিল সাবধানে রাখিস, কিছুদিন পর মীনাক্ষী আসবে আর এটা নিয়ে যাবে, আর ও চলে গেল। তার মানে তুমি মীনাক্ষীকে আগে থেকেই চিনতে, আর তুমি বিরুদ্ধে আমাদের মিথ্যে বলেছিলে? হ্যাঁ ম্যাডাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম আমি ফেসে যাব এসবের মধ্যে। স্যার, এই কেসটা তো জিলাপির মতন গোল গোল করে ঘুরে যাচ্ছে। আচ্ছা, মীনাক্ষী টাকা নেওয়ার জন্য কবে আসবে? ওর ফোন এসেছিল, ও আজ রাতে 12:30টার সময় চলে আসবে। আজ রাত 12:30টায়? ঠিক আছে। এবার তুমি সেটাই করবে যেটা আমরা বলবো। গোপী, গোপী তাড়াতাড়ি দরজাটা খোলো। কে? আমি মীনাক্ষী। আমার কে? তাড়াতাড়ি ওই খামটা দাও আমাকে। হ্যাঁ, তাড়াতাড়ি দাও। এই নাও। তুমি এই খামটা খুলে দেখো নি তো? না। ঠিক আছে। তোমার খেলা শেষ হয়ে গেছে মীনাক্ষী। জিলিপি খাবে? বিঘ্ন ঘটার জন্য খুবই দুঃখিত মীনাক্ষী। আরে আরে আরে, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছিলে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই টাকাগুলো সব নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। দীপ্তি, সিআইডি অত সস্তা নয়, বুঝেছো? হ্যাঁ, এই সব প্ল্যান আমি বানিয়েছিলাম। আইনের চোখে আমি আসল অপরাধী। আমার মনে হয়েছিল যে গিরিশকে মেরে ফেললে ওর সব সম্পত্তি আমার হয়ে যাবে। আর মীনাক্ষীকে তোমার প্ল্যানে সামিল করেছো। মীনাক্ষী গিরিশকে ভালোবাসতো, তাই না? কোনো ভালোবাসা টালবাসা ছিল না। ওই মেয়েটা শুধুমাত্র গিরিশের টাকা পয়সাকে ভালোবাসতো, আর সেই জন্যই আমি ওকে বলেছিলাম যে গিরিশকে মেরে ফেলা যাক, আর ওর সমস্ত সম্পত্তি আমরা দুজনে ভাগ করে নেব। অর্ধেক ও নেবে আর অর্ধেক আমি নেব। কিন্তু ও তো জানতো না যে তুমি মনে মনে সমস্ত সম্পত্তি একাই হাতাবার তালে ছিলে। বেচারি বোকা ছিল, আমার প্ল্যান সম্পর্কে কোনো ধারণাই ছিল না ওর। ওর মনে হয়েছিল যে আমি ওকে বাড়িতে ডেকেছি গিরিশকে মেরে ফেলার জন্য। ও জানতো না ও নিজেই মরতে চলেছিল।
তারপর প্ল্যান অনুযায়ী আমি ওর লাশটা জ্বালিয়ে ফেলি। দীপ্তি, দীপ্তি, নেশার ঘোরে গিরিশ তো এটাও বুঝতে পারিনি যে ওই আগুনে দীপ্তি নয় মীনাক্ষী পড়ছিল। দীপ্তি কাপুরুষের মতো ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমি মীনাক্ষীর লাশটাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দিই। আর তারপর আমি আত্মা সেজে গিরিশকে ভয় দেখাই। ও ভয় পেয়ে পালিয়ে যায়। আর আপনাদের কাছ থেকে পালাতে পালাতে ও নিজে নিজের মৃত্যু ডেকে আনে। কিন্তু তুমি মীনাক্ষীর কাছ থেকে টাকা নিয়ে সেটা কাজের মেয়ের কাছে রাখলে কেন? কারণ আমি ওর সামনে হতভাগ্য বউয়ের অ্যাক্টিং করতে চেয়েছিলাম, আর সেই জন্য আমি ওর থেকে টাকা ধার নেওয়ার নাটক করি, আর ওই টাকাই আমি আমার কাজের লোককে দিয়ে দিই। আমি জানি যে তোমার স্বামী তোমার উপর অত্যাচার করত, মদ খেত, এমনকি তোমাকে মারধরও করত। তুমি আইনের শরণাপন্ন হতে পারতে, আইনের সাহায্য নিতে পারতে, আইন সেটা আটকাতে পারত। আমরা এটাই চাই যে যে স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করবে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু তুমি আইন তোমার নিজের হাতে নিয়েছো। পরিণাম কি হলো? তোমার ক্ষতি তো তুমি নিজে হাতে করলে, তাই না? কখনো তোমার ছোট্ট ছেলেটার কথা ভেবেছো? কখনো ওর কথা মনে করেছো? একবারও সেটা ভেবে দেখোনি যে এসব করার পরে যখন তুমি ধরা পড়বে, তুমি জেলে যাবে, তখন ওর কি হবে? আমি কি ভেবেছিলাম নাকি যে ধরা পড়ে যাব? আমার মনে হয়েছিল যে আমি সব টাকা পয়সা নিয়ে অনেক দূরে চলে যাব আর আমার ছেলের সাথে একটা নতুন জীবন শুরু করব। তুমি নতুন জীবন শুরু করবে তোমার নিজের ছেলের সঙ্গে। শুরু হয়ে গেছে তোমার নতুন জীবন, কিন্তু জেলে বসে। কিন্তু দুঃখের বিষয়, তোমার ছেলেরও একটা নতুন জীবন তুমি শুরু করে দিলে, মা বাবা ছাড়া একটা দুঃখের জীবন। তোমার ছেলে যখন বড় হয়ে তোমাকে প্রশ্ন করবে যে মা বলো, কেন আমি ছেলেবেলা থেকে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, তখন কি উত্তর দেবে? পারবে সত্যিটা বলতে? পারবে না তো? অনেক বড় ভুল করেছো তুমি দীপ্তি, অনেক বড় ভুল।